ভালোবাসা শব্দটা ছোট, কিন্তু অনুভবটা অনেক গভীর। কখনো হাসায়, কখনো কাঁদায়, আর কখনো একদম নিঃশব্দ করে দেয়। এই চ্যানেলে আমরা বলি সেই সব প্রেমের গল্প, যেগুলো হয়তো তোমার নিজের গল্প হতে পারে। তাই যদি ভালোবাসার গল্প ভালো লাগে, সাবস্ক্রাইব করো প্রেমের গল্পকথন চ্যানেলটিকে। একটা লাইক দিলে খুব ভালো লাগে। আর হ্যাঁ, ভিডিওটা পুরোটা দেখে ফেলো, হয়তো শেষ লাইনে লুকিয়েছে তোমার হৃদয়ের কথা। প্রতিটা রাতে স্বপ্নে তোমার চোখের সেই চাহনি, সেই উপস্থিতি, আমি যেন ছুঁয়ে ফেলি তোমায়। প্রায় অন্ধকারময় কোনো নরম ছোপাতে বসে সদ্য পরিচিত মেয়েটার পিঠের ওপর দিয়ে একটা হাত বাড়াতে গিয়েও থেমে যায় আরিশ। না, বিখ্যাত টাইটানিকের গানের লাইনটা নয়, কণ্ঠস্বরটাই একে স্তব্ধ করে দেয়। 10 বছর হয়ে গেছে, তবুও দুঃস্বপ্নের মতো এখনো তাড়া করে বেড়ায় এই কণ্ঠস্বর ওকে। আরিশ ধীরে ধীরে মাথাটা নাইট ক্লাবের স্টেজের দিকে ঘোরায়। ক্ষণিকের জন্য কেঁপে ওঠে ওর হাত। আরিশ কোনোদিন স্বপ্নেও ভাবেনি আজ 10 বছর পর এরকমভাবে আবার দেখা হবে নুরির সাথে। 10 বছর আগে নুরির কোলে মাথা রেখে এই গানটাই শুনতো টিফিনের সময়। বন্ধু আর টিচারদের নজর এড়িয়ে তার মাঝেই হালকা চুমু এঁকে দিত ওর হাতে, চোখে, মুখে, ঠোঁটে। আরিশের চোখ মুহূর্তের জন্যই নরম হয়ে আসে, কিন্তু পর মুহূর্তে তীব্র প্রতিশোধের আগুন জ্বলে ওঠে ওর চোখে। হ্যাঁ, নুরিকে ও ঘৃণা করে। নুরিকে ভালোবাসতো যে আরিশ 10 বছর আগে, সেই রাতেই তার মৃত্যু হয়েছে। এখন যে বেঁচে আছে তার মনে শুধু ঘৃণা, এত বেশি ঘৃণা যে অন্য কাউকে ভালোবাসার মতো জায়গাও নেই সেখানে। নুরির দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে পুরনো স্মৃতিগুলো ওর মনের ভিতরে ভেসে উঠতে থাকে। আরিশ ছেলেটি জন্ম নিলেও ওর মায়ের হঠাৎ মৃত্যুতে 10 বছরের ছেলেকে একা মানুষ করতে পারবে না ভেবে আরিশের বাবা ওকে ঢাকাতে ফুপির কাছে থেকে পড়াশোনা করার জন্য পাঠিয়ে দেয়। যেদিন প্রথম স্কুলে যায় সেদিনই নুরির সাথে পরিচয়। অচেনা মানুষের মাঝে কিভাবে যে দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেল সেটা তো আরিশ নিজেও জানে না। মাকে হারানোর দুঃখটা নুরি কিভাবে যেন ওর সাথে ভাগ করে নেয়, ওকে আবার হাসতে শেখায়। যখন ভালোবাসাকে বুঝতেও পারেনি তখন থেকেই নুরিকে নিজের অজান্তেই ভালোবাসতে শুরু করে দেয় ও। একসাথে বড় হতে থাকে দুজনে। তারপর যেদিন সাহস করে মনের কথা বলে সেদিন নুরিও ওর দিকে হাত বাড়িয়ে দেয়। 10ম শ্রেণী থেকে কিভাবে যে দ্বাদশ শ্রেণীতে উঠে যায় নিজেরাও বোঝে না। পুরো সময়টা যেন স্বপ্নের মতো কেটে যায়। হ্যাঁ, নুরি অপরূপ সুন্দরী ছিল। অদ্ভুত এক শান্ততা ছিল ওর ভেতর। অনেকেই মনে মনে ঈর্ষা করত ওদের ভালোবাসাকে। তাদের মধ্যে একজন অবশ্যই আইজান। আইজানের বাবার সাথে নুরির বাবার বিশেষ বন্ধুত্ব ছিল, আর সেই সুযোগ নিয়েই আইজান মাঝে মাঝে নুরির কাছে আসার চেষ্টা করত। নুরির পরিবারটা কেমন যেন অদ্ভুত ছিল। যতবার জিজ্ঞাসা করেছে ততবার নুরি নানা বাহানায় এড়িয়ে গেছে। নুরি আর আইজানের পরিবারের স্ট্যাটাস অনেকটাই উচ্চমানের। অন্যদিকে আরিশের পরিবার সাধারণ মধ্যবিত্ত। যদিও নুরির ভেতরে আরিশ কোনোদিন স্ট্যাটাস বা অন্য কিছু নিয়ে দম্ভ দেখতে পায়নি। হয়তো সেজন্যই ওরা এতটা ভালোবাসতে পেরেছিল দুজনকে। সেই বিশেষ দিনটা ছিল আইজানের জন্মদিন। হঠাৎই আরিশকে ফোন করে আইজান সন্ধ্যাবেলা ওর বাসায় আসার জন্য নিমন্ত্রণ করে। আইজানকে আরিশ এক মুহূর্তের জন্য সহ্য করতে পারত না। ও নিষেধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফোনের অপর প্রান্ত থেকে আইজান বলে, নিজের প্রেম নিয়ে খুব গর্ব করিস তুই, তাই না? আজ এখানে এলে বুঝতে পারবি নুরি আসলে কাকে চাই। তোর মতো একটা নিজ ছেলের সাথে নুরি কোনোদিনও প্রেম করবে না। নুরির মতো মেয়েদের তুই কতটা চিনিস? ও স্কুলে তোর সাথে প্রেম করে আর বাসায় আমার সাথে। ওর শরীর থেকে যে পারফিউমের গন্ধটা বেরোয় খোঁজ নিয়ে দেখিস, সেটাও আমার দেওয়া। অবশ্য তোর কাছে অত টাকাও নেই যে দামি পারফিউম কিনে দিবি। শোন, আমি খুব ভালো করে জানি যে তুই ওকে পারফিউম গিফট করিস, কিন্তু ও আমাকে নিজের মুখে বলেছে যে সেগুলো সে ছুঁয়েও দেখে না। আরিশের গলার স্বরে রাগ স্পষ্ট ফুটে ওঠে। বোকা ছেলে,
গরিব বয়ফ্রেন্ডকে খুশি করার জন্যে ওইরকম দু চারটে মিথ্যা কথা তো বলতেই হয়। তোকেও শুধুমাত্র স্কুলের নোটস নেওয়ার জন্যে হাতে রেখেছে। তোর মতো ভালো স্টুডেন্টের থেকে বেশি আর কী বা পাবে? তুই ওকে যতবার কিস করেছিস তার থেকে বেশি আমি করেছি। আইজান, সব কিছুর একটা সীমা থাকে। এর আগেও বহুবার আমার আর নুরির মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করেছিস তুই। তোর এই মিথ্যা কথাগুলো আমি বিশ্বাস করব না কোনোদিনই। রিল্যাক্স আরিশ, আমি তোমাকে সব বলবো, কিন্তু এখনো সময় আসেনি। আমাকে একটু সময় দাও প্লিজ। তোমার আর কত সময় চাই? আইজান যা বলেছিল তাহলে কি সেটাই সত্যি? কি বলেছে আইজান তোমাকে? আইজান বলছিল। আরিশের কথাটা মাঝপথে আটকে হঠাৎ আইজান পেছন থেকে সুর বদলে বলে ওঠে, আরে আমার কথাগুলো তুমি সত্যি ভেবে নিচ্ছ কেন আরিস? আমি তো তোমাদের দুজনকে একসাথে আনার জন্য নাটক করেছিলাম। ওইসব নিয়ে একদম ভেবো না। চলো চলো, আমার জন্মদিন আজকে, আজকে সবাইকে ড্রিঙ্কস করতেই হবে। আরিশ আর নুরির কথা এগোনোর সুযোগ পায় না। বাকিরা হৈ হৈ করে চারিদিক থেকে ঘিরে ধরে। প্রথমবার উত্তেজক পানীয় শরীরের ভেতরে পড়ার প্রভাব, নাকি এমনি হঠাৎ করে পরিবেশটা যেন অনেক হালকা হয়ে যায়। অনেকটাই রাত হয়ে গেছে। অধিকাংশ জনই যেখানে সেখানে শুয়ে পড়েছে। আরিশ আর নুরি দুজনে একটা ঘরের ভেতরে এখন একা। চুম্বন কখন যে শরীরী হয়ে উঠেছে নিজেরাও বুঝতে পারে না। নেশাতে দুজনের চোখই লাল হয়ে রয়েছে। নুরি এলোমেলো হাতে আরিশের শার্টটা খোলার চেষ্টা করলে আরিশ হঠাৎ চমকে উঠে বলে, নুরি, আমরা মনে হয় ঠিক করছি না। নুরি তখন নেশার ঘরে প্রায় আচ্ছন্ন, দুহাত দিয়ে আরিশের গলাটা জড়িয়ে ধরে আদুরে গলায় বলে, আমি কিছু জানি না, আমি শুধু তোমাকে চাই। দুজন সদ্য যৌবনে পা দেওয়া ছেলে মেয়ে। আরিশও আর ভাবতে পারে না। একটানে নিজের শার্টটা খুলে ফেলে, নুরিকে জড়িয়ে ধরে গভীরভাবে কিস করতে থাকে। তারপর হঠাৎই মাঝপথে থেমে নুরিকে বলে, আমাদের প্রোটেকশন ছাড়া এগুলো ঠিক হবে না। তাহলে আমরা কি করবো এখন? নুরি আদরের আবেশে বন্ধ করে রাখা চোখ না খুলেই বলে। ওর গলার স্বরে ঘুমের রেশ স্পষ্ট ফুটে ওঠে, তুমি শুধু 5 মিনিট অপেক্ষা করো। সুবিতের বাবার মেডিকেল শপ আছে, ওর ব্যাগে সবসময় কিছু থাকে। ও এখন নিচের সোফার মধ্যে ঘুমোচ্ছে। আমি চুপচাপ ওর ব্যাগ থেকে সেটা নিয়ে আসি। প্লিজ তুমি ঘুমিয়ে পড়ো না। এত কিছুর পরে আমি নিজেকে ধরে রাখতে পারছি না। নুরি চোখ বন্ধ করে হেসে হেসে বলে, তাড়াতাড়ি যাও, নাহলে কিন্তু আমি সত্যি করে ঘুমিয়ে পড়বো। ঘুম আর নেশা দুটোর জন্যই নুরির কথাগুলো অস্পষ্ট হয়ে আসে। জাস্ট ওয়েট, আমি এক্ষুনি আসছি। কিন্তু 5 মিনিট পর আরিশ যখন ফিরে আসে তখন পুরো পৃথিবী যেন ওর সামনে কেঁপে ওঠে। এত বড় অবিশ্বাস, এত বড় অন্যায় ও স্বপ্নেও ভাবতে পারেনি। ওর ঠিক চোখের সামনে আইজান নুরিকে জড়িয়ে ধরে কিস করছে। আইজানের শার্টটা মাটিতে পড়ে রয়েছে। হঠাৎই যেন ওকে দেখানোর জন্য নুরির গলার কাছ থেকে মুখটা সরিয়ে আইজান ওর দিকে তাকায়। আইজানের চোখের হাসিতে স্পষ্ট লেখা ছিল, নুরি তোর মতো একটা লো ক্লাস ছেলেকে কোনো দিনই পাত্তা দেবে না, দেখে নে নিজের চোখে। আরিশ আর স্থির হয়ে কিছু ভাবতে পারে না। তীব্র ঘৃণাতে নুরির দিকে তাকাতেও ইচ্ছে করে না। সেই রাতে আরিশ বাসায় ফেরেনি। সেই রাতেই এক আরিশের মৃত্যু হয়েছিল, যার চোখে ভালোবাসার আরেকটি নামই ছিল নুরি। আইজানের গলা জড়িয়ে থাকা নুরির হাত দুটো চোখের সামনে বারবার ভেসে উঠছিল ওর। এতদিন ধরে আইজান যে কথাগুলো ওকে বলে এসেছে সেগুলো সব সত্যি মনে হয়েছিল হঠাৎ করেই। নুরির জন্য ও কি শুধু টাইম পাচ্ছিল? ওকে কি একবারের জন্য ভালোবেসেছিল নুরি? কি করে আইজানকে কিস করতে দিতে পারল নুরি? এরকমই কোনো ঘরোয়া পার্টিতে হয়তো এর আগেও ওরা দুজন অনেক বেশি ঘনিষ্ঠ হয়েছে। সবটাই আসলে টাকা আর স্ট্যাটাস। সারা রাত উদ্ভ্রান্তের মতো ঘুরে বেরিয়েছিল আরিশ। সেদিনের পর আরিশ আর কোনোদিনও নুরির সাথে দেখা করেনি। নিজের চোখে সব দেখার পর আর নুরির মুখ থেকে মিথ্যে কথা শুনতে চায়নি ও। মাঝপথে স্কুল চেঞ্জ করে বাবার কাছে সিলেটে চলে গিয়েছিল। টাকা আর স্ট্যাটাস এই দুইয়ের জন্য রাতের পর রাত জেগে কাজ করেছে। একটা অনুভূতিহীন মানুষের মতো প্রত্যেক দিন নিজেকে আরো বেশি যান্ত্রিক করে তুলেছে ও।
এই 10 বছরে ওদের ছোট কোম্পানির অনেক নাম করেছে। এখন ও সেই সব কিছু হাসিল করে নিয়েছে, যার জন্য একদিন ওর ভালোবাসা খেলনা হয়ে গিয়েছিল। কিন্তু এত কিছুর পরও একদিনের জন্য ভুলতে পারেনি নুরিকে, একদিনের জন্য মন থেকে দূর করতে পারেনি নুরির প্রতি ঘৃণা, নুরির প্রতি তীব্র ঘৃণাকে। ওকে পশু বানিয়ে দিয়েছে নুরি। পাশের মেয়েটা আরিশের কাঁধের ওপর মাথাটা হেলিয়ে দিয়ে আরো কিছুটা সান্নিধ্যে আসে। আরিশের চোখ নুরির দিকে স্থির। নুরি ওর দিকে তাকিয়েও ওকে না চেনার মতো করে চোখ সরিয়ে নেয়। কিন্তু চোখের কোণ থেকে নুরি যে ওর দিকে তাকিয়ে রয়েছে সেটা আরিশ বুঝতে পারে। আরিশ নুরির দিক থেকে চোখ না সরিয়েই অবোঝা অন্ধকারের মধ্যেই পাশের মেয়েটাকে কাছে টেনে নিয়ে কিস করতে থাকে। ক্ষণিকের জন্য নুরির গলাটা যেন কেঁপে ওঠে। ও গান প্রায় শেষ। নুরি হঠাৎ তাড়াহুড়ো করে ওখান থেকে চলে যায়। সঙ্গে সঙ্গে আরিশও উঠে দাঁড়ায়। পাশের মেয়েটা একটু অবাক হয়ে বলে, কোথায় যাচ্ছ তুমি? সরি বেবি, উই কুড হুক আপ অ্যানাদার ডে। মেয়েটা হঠাৎ রেগে আরিশের একটা হাত ধরে চিৎকার করে বলে, এতটা টাইম কাটানোর পর তুমি এরকম হঠাৎ করে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। আরে আমি তোমাকে পরে কল করে দেব, এখন আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আরিশ শান্তভাবে কথাগুলো বলে ওর হাতটা সরিয়ে দেয়। তোমার সম্পর্কে সবাই যেটা বলে সেটাই ঠিক। তুমি আসলে একটা জানোয়ার। তুমি আমার নামটা পর্যন্ত ঠিক করে জানো না, তাই আমাকে কল করার কথা বলে লজ্জা দিও না। মেয়েটা কথাগুলো বলে সবার মাঝেই আরিশের গালে একটা চর বসিয়ে দেয়। আরিশ একটু সময় নিয়ে নিজেকে সামলে নেয়, তারপর হালকা হেসে বলে, হ্যাঁ আমি জানোয়ার, আর একটু আগে এই জানোয়ারটার সাথে তুমি শুতে পর্যন্ত করতে রাজি হয়ে গিয়েছিলে। মেয়েটার আগে আরো কিছু বলতে চায়, কিন্তু তার আগে আরিশ ওখান থেকে উঠে নাইট ক্লাবের গেস্ট রুমের দিকে চলে যায়। নুরি 10 বছর আগে সেই নুরি এখন আরো বেশি যেন সুন্দরী হয়ে উঠেছে। নুরির নিষ্পাপ চোখের দিকে তাকিয়ে আরিশ ক্ষণিকের জন্য দুর্বল হয়ে পড়ে, কিন্তু তারপরে মনে পড়ে ওই নিষ্পাপ মুখের আড়ালে কত নির্মম নুরি লুকিয়ে রয়েছে। ওর ভেতরে প্রতিশোধের স্পিয়া জেগে ওঠে। গেস্ট রুমের সামনে আরিশকে দাঁড়িয়ে থাকতে দেখে নুরির মন হঠাৎ করেই দুর্বল হয়ে যায়। 10 বছর ধরে যে স্মৃতিগুলো ভুলে যাওয়ার চেষ্টা করেছে, বারবার সেগুলোই ঘুরে ফিরে আসতে থাকে। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই দুর্বলতা সরে যায়। বুকের ভেতর জমে থাকা ক্ষোভগুলো একসঙ্গে যেন বেরিয়ে আসতে চায়। একসাথে অনেক প্রশ্ন করতে চায় ও আরিশকে। চিৎকার করে বলতে ইচ্ছে করে, যেদিন আরিশকে ওর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেদিন কোথায় ছিল ও? ওকে না জানিয়ে হঠাৎ করে সবকিছু ছেড়ে কি করে চলে যেতে পারলো আরিশ? সবসময় পাশে থাকবে কথা দিয়েছিল, কিন্তু যখন সত্যিই দরকার ছিল তখন কোথায় ছিল আরিশ? যেদিন বাবা আর ছোট মায়ের অত্যাচারে থাকতে না পেরে মাকে নিয়ে সিলেটে পালিয়ে এসেছিল সেদিন কোথায় ছিল ও? যেদিন ঘর ভাড়া দেওয়ার জন্য নাইট বারে গান গাইতে বাধ্য হয়েছিল সেদিন কোথায় ছিল ও? এইভাবে ওকে একা ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য কোনোদিনও ক্ষমা করতে পারবে না আরিশকে। ও কোনোদিনও অন্য কাউকে বিশ্বাস করতে পারেনি, শুধুমাত্র আরিশের জন্য। গলাতে হালকা আওয়াজ তুলে আরিশের দিকে তাকিয়ে বলে, কিছু বলবেন? আমার শো টাইম শেষ হয়ে গেছে। আমাকে চিনতে পারছো না, নাকি না চেনার অভিনয় করছো? প্রত্যেক দিন নাইট ক্লাবে আপনাদের মতো অনেককেই আমি দেখে থাকি, সবাইকে মনে রাখা সম্ভব না। নুরি কথা বলার ধরনে একটু দমে যায় আরিশ। নুরির দিকে বেশ কিছু সেকেন্ড নিষ্পলক হয়ে তাকিয়ে থাকে। হাউ মাচ ডু ইউ ওয়ান্ট ফর ওয়ান নাইট? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, আমি একজন সিঙ্গার, কোনো সেক্স ওয়ার্কার নই। নুরির চোখে একসঙ্গে অপমান আর অবাক ভাব ফুটে ওঠে। নুরির কথা শুনে আরিশ হেসে ওঠে। আমার চোখে একজন সেক্স ওয়ার্কারেরও তোমার থেকে অনেক বেশি সম্মান আছে। নুরি চিৎকার করে বলে, আরিশ, তোমার মুখ থেকে আর একটা বাজে শব্দ বের হলে আমি সিকিউরিটি রাখতে বাধ্য হব। তাহলে নামটা মনে পড়েছে এবার? আরিশ পকেট থেকে একটা কার্ড বের করে নুরির দিকে ছুঁড়ে বলে, আবার স্ট্যাটাস দেখার পর হয়তো তোমার মাইন্ড চেঞ্জ হয়ে যেতে পারে। আরিশ আর ওখানে দাঁড়ায় না, সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। আরিশ যে কোনোদিন ওকে এভাবে অপমান করবে তা নুরি স্বপ্নেও ভাবতে পারেনি। আরিশের কথাগুলো ওর বুকের ভেতরে ধারালো ছুরির মতো বিঁধতে থাকে।
এই 10 বছর এত বদলে গেছে আরিশ। আরিশের প্রতি ওর মনে এতদিন ধরে জমে থাকা রাগ যেন আজ এক পলকে ঘৃণাতে রূপান্তরিত হয়। নুরি যখন বাসায় এসে পৌঁছায় তখন রাত্রি প্রায় 12টা বেজে গেছে। মাকে তখনও পর্যন্ত জেগে থাকতে দেখে রেগে বলে, তুমি কেন এত রাত পর্যন্ত জেগে আছো? তোমাকে কতবার বলেছি ঘুমিয়ে পড়তে? নুরি দ্রুত পোশাক পরিবর্তন করে খাবার খেতে বসে যায়। ওর মা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এত রাত অবধি কাজ তুই ছেড়ে দে মা, আমার শরীরটা তো এখন অনেকটা ভালো আছে, সেরম হলে আমিও এখন কাজ করতে পারবো। হাতে ধরা রুটিটা মুখ পর্যন্ত পৌঁছানোর আগেই ও থেমে যায়। কড়া চোখে মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি একদম কাজ করার কথা বলবে না। ডাক্তার তোমাকে রেস্ট নিতে বলেছে, তুমি চুপচাপ বাসায় রেস্ট নেবে। দুজনের আর কোনো কথা বলে না, জানে এই নিয়ে তর্ক করে কোনো লাভ হবে না। নিঃশব্দে খাবার শেষ করে নুরি ওর মাকে ওষুধপত্র দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আজ কিছুতেই ওর ঘুম আসতে চায় না। এতদিন ধরে অনেকজনের কাছ থেকে অনেক অপমান সহ্য করেছে ও, কিন্তু আজকে আরিশের কথাগুলো শোনার পর কেন এত কষ্ট হচ্ছে বুঝতে পারে না নুরি। বাথরুমে গিয়ে জলের ধারার নিচে বসে পড়ে। চিৎকার করে জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, কেন আরিশ ওর সাথে এরকম করলো? কেন ওকে ছেড়ে চলে গেল? কেন এত বদলে গেল ও? কেন কেন ওর সাথে এরকম হলো? মাথা বেয়ে নেমে আসা জলের ধারার সাথে চোখের জল মিশে একাকার হয়ে যায়। ঠান্ডা জলের ধারার নিচে বসে থাকতে থাকতে মনের ভেতর ফিরে আসতে থাকে 10 বছর ধরে ওর জীবনে ঘটে চলা ঘটনার টুকরো টুকরো স্মৃতি। ছোট্ট নুরি সব সময় ওর বাবাকে ভয় পেত। বাবাকে খুশি করার জন্য সব কথা মেনে চলার চেষ্টা করত। তার সত্ত্বেও কোনো ছোট্ট ভুলের জন্য ওর ওপর হাত তুলতে দ্বিধাবোধ করতো না ওর বাবা। প্রত্যেকটা সময় নুরিকে বাঁচাতো ওর মা। সমস্ত অত্যাচার নিজে সহ্য করে নুরিকে আগলে রাখতো ওর মা। নুরির গায়ে একটা আঁচড়ও পড়তে দিত না। নুরির কাছে ওর মাই ওর জগৎ ছিল। আশেপাশের পরিবেশের লোক দেখানো কম্পিটিশনে ওর দম বন্ধ হয়ে আসতো। ও যে সোসাইটিতে থাকতো সেখানে সবাই একে অন্যের থেকে কত উপরে আছে সেটা দেখানোর জন্য ব্যস্ত ছিল। ওর সেই দম বন্ধকর জীবনে এক টুকরো খোলা আকাশ ছিল আরিশ। আরিশের জন্য সেই জীবন ছিল যে জীবন ওকে সব সময় হাতছানি দিত। ওর চোখের খুশি, মুখের হাসি সব কিছু ছিল আরিশ। যদি ভালোবাসলে আরিশের কাছে থাকতে পারা যায় তাহলে সারা জীবনও আরিশকে ভালোবাসতে রাজি ছিল। কিন্তু সেই আরিশ হঠাৎ একদিন ওকে ছেড়ে চলে গেল। ওদের শেষ দেখা হয়েছিল আইজানের জন্মদিনের দিন। ওই দিন স্কুল থেকে ফিরে এসে নুরি পড়তে বসেছিল। হঠাৎ ওর বাবা অফিস থেকে এসে ওকে বলে যে আজকে আইজানের বাসাতে নুরির নিমন্ত্রণ রয়েছে। নুরি কোনো উত্তর না দিয়ে চুপ করেছিল। আইজান ওকে পছন্দ করে, তাই আইজানের সাথে ওর বেশি মেশা আরিশ একদম পছন্দ করে না। কিভাবে না বলবে নুরি বুঝতে পারছিল না। নুরি চুপ থাকা দেখে ওর বাবা কড়াভাবে নুরির দিকে তাকিয়ে বলে, আয়ানের বাবা আমার বন্ধু, যদি আজকে আয়ানের বাড়িতে তুমি না যাও তাহলে ফল ভালো হবে না। ও আটকে উঠেছিল। মোহাম্মদ সিরাজুল ইসলামকে নিষেধ করে সে সাহস নুরির নেই। সেদিন আইজানের বাড়িতে আরিশকে দেখে ও প্রথমে অবাকই হয়েছিল। পার্টিতে প্রথম দিকে নুরির মন একদমই ভালো ছিল না, কিন্তু উত্তেজক পানি, সকলের হৈহুল্লো আর আরিশের সান্নিধ্য মনকে অনেকটা হালকা করে দেয়। সবকিছু যেন একটা নেশার মতো মনে হতে থাকে। পরের দিন যখন ঘুম ভাঙে তখন আশেপাশে আরিশকে কোথাও দেখতে পায় না ও। কিন্তু গত রাতের অবোঝা হয়ে আসা স্মৃতিতে ও যতটা মনে পড়ে সেই অনুযায়ী ও কাল রাতে আরিশের সাথেই ছিল। একে অপরকে গভীরভাবে আদর করেছিল অনেক রাত পর্যন্ত। তাহলে সকালে আরিশ কোথায় গেল? সেদিনের পর থেকে আরিশের কোনো খবর পায়নি নুরি। বেশ কিছুদিন পর জানতে পারে যে আরিশ স্কুল চেঞ্জ করে সিলেটে ফিরে গেছে। ও কিছুতেই মেনে নিতে পারে না, বিশ্বাস করতে পারে না যে আরিশ ওকে না জানিয়ে এভাবে চলে যেতে পারে। ওর দৃঢ় বিশ্বাস থাকে যে আরিশ অবশ্যই ফিরবে। নিশ্চয়ই কোনো দরকারি কাজ পড়ে গেছে, তাই হয়তো যেতে বাধ্য হয়েছে।
কিন্তু না, আরিশ আর ফিরে আসে না। ধীরে ধীরে নুরি মেনে নেয় যে ওর আরিশ ওকে ছেড়ে চলে গেছে। নুরি আবার সেই অন্ধকারময় জীবনের মধ্যে ঢুকে পড়ে। ইতিমধ্যে ভার্সিটিতে ভর্তি হয়ে যায়। প্রত্যেক দিন বাড়ি ফিরে মায়ের গাল ছিটে পড়া ক্ষত দেখে ওর আর সহ্য করতে পারে না। অনেকবার মাকে বোঝানোর চেষ্টা করে এখান থেকে চলে যাবার জন্য। ওর মা একলা মেয়েকে নিয়ে কোথায় যাবে ভেবে পায় না, তাই সমস্ত কষ্ট সহ্য করেও মুখ বুজে ওখানেই রয়ে যায়। কিন্তু সেদিন ওর মা সহ্য করে না, যেদিন ওর বাবা নুরির গায়ে হাত তোলে। সমস্ত কিছু ছেড়ে দুজন চলে আসে সিলেট। নিরুপমা আন্টি না থাকলে নুরিদের যে কি হতো তা ওরা নিজেরাও জানে না। নিরুপমা আন্টি নুরির মায়ের বান্ধবী। সিলেট আসার পর প্রথম 6 মাস ওরা নিরুপমা আন্টির বাড়িতে থাকে। আন্টি নুরির মাকে নুরির নানা নানির কাছে অর্থাৎ ওর মায়ের মার কাছে চলে যাওয়ার পরামর্শ দেয়। নুরির মায়ের বাবা মা ওনারা গ্রামে থাকে। ওর মা যদি নুরিকে নিয়ে ওখানে যায় তাহলে আশেপাশের লোকেরা হাজার কথা শোনাবে, তাই নুরির মা রাজি হয় না ওখানে যাওয়ার জন্য। শেষ পর্যন্ত আন্টি ওর মাকে একটা ছোটোখাটো কাজ খুঁজে দেয়। ভাড়া বাড়িতেই মায়ের সাথে আবার জীবনকে নতুন করে শুরু করে। কিন্তু ওর ভাগ্য মনে হয় খুশি ছিল না। সব কিছু ভালো করে চলছিল, হঠাৎ করে ওর মায়ের হার্টের প্রবলেম ধরা পড়ে। নুরি তখন 3rd ইয়ারের ছাত্রী, ভার্সিটি আর কমপ্লিট হয় না। তারপর থেকে সেলস গার্ল, কল সেন্টার, টিউশন, নানা কাজের সঙ্গে যুক্ত হয়ে যায়। এই মুহূর্তে নাইট বারের জবটা থেকে টাকা ভালোই আসছে, কিন্তু জবটাও চেঞ্জ করতে চায় না। লোকে কি বলল সেই জন্য নয়, এমনিতেও লোক ওর নামে অনেক কিছু বলে থাকে। আসলে ডাক্তার ওর মাকে ওষুধের পাশাপাশি রেস্ট নিতে বলেছে, কিন্তু যতক্ষণ ও বাড়িতে না ফিরবে ও জানে ওর মা ততক্ষণ পর্যন্ত ঘুমাবে না। তাই ও এমন কোনো জব করতে চাইছে যেটাতে অন্তত সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরতে পারে। হয়তো গ্রাজুয়েশনটা কমপ্লিট হয়ে থাকলে একটা ঠিকঠাক জব পেত, এতটা অসুবিধা হতো না। কলটা বন্ধ করে বাথরুমে থেকে বেরিয়ে আসে নুরি। আল্লাহ প্রত্যেকটা সময় ওর সামনে একটার পর একটা কঠিন পরীক্ষা এনে দাঁড় করিয়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলেও মনে মনে ভাবে, আমি সব ঠিক করে ফেলবো, মায়ের জন্য আমাকে সব ঠিক করতেই হবে। ঘুম প্রায় জড়িয়েই এসেছিল দু চোখের পাতাতে। হঠাৎ মোবাইলের নোটিফিকেশনের শব্দে জেগে ওঠে। মোবাইলটা চোখের সামনে এনে দেখে একটা ইমেল এসেছে, ডাউনলোড কল লেটার লেখা আছে। দেখার পর নুরি সঙ্গে সঙ্গে বিছানার মধ্যে উঠে বসে। ভালো করে ইমেলটা পড়ার পর বুঝতে পারে 1 সপ্তাহ আগে যে অ্যাপ্লিকেশনটা করেছিল সেটারই ইন্টারভিউ লেটার এসেছে। মূলত কোয়ালিফিকেশনের জন্য খুব কম ঠিকঠাক জবের সুযোগ পায় ও। এই ইন্টারভিউটা নিয়ে তাই মনে মনে অনেকখানি আশা রেখেছিল। মোট 4টে ভ্যাকেন্সি রয়েছে, স্যালারিও যথেষ্ট ঠিকঠাক। এটা যদি একবার ক্র্যাক করে ফেলতে পারে তাহলে নাইট বারের জবটা ছেড়ে দিতে পারবে। কিন্তু ইন্টারভিউটা এত তাড়াতাড়ি হবে সেটা ও আশা করেনি। সেসব কোনো প্রিপারেশনও নেওয়া হয়নি। তাও হাল ছাড়লে চলবে না, ও চেষ্টা করবে শেষ পর্যন্ত। মোবাইল ভোর 5টায় অ্যালার্ম ঠিক করে শুয়ে পড়ে আর মনে মনে নিজেকে লড়াইয়ের জন্য প্রস্তুত করে নেয়। হ্যাপি বার্থডে নুরি। পিছন দিক থেকে হঠাৎ করে নুরির কানের কাছে কথাগুলো বলে ওকে চমকে দেয় আরিশ। নুরি ওর দিকে তাকিয়ে হাসি মুখে বলে, আমার গিফট কোথায়? তুই বলেছিলি এবার বার্থডেতে আমার জন্য সারপ্রাইজ আছে, কোথায় সারপ্রাইজ? আরিশ ওর ব্যাগ থেকে একটা সুন্দর ডায়েরি বের করে। ডায়েরির ওপরে লেখা আমরে মিও। ওয়াও, এটা আমার জন্যে? উপরের লেখাটা কি তুই নিজে বানিয়েছিস? আরিশ সম্মতিসূচক ভাবে মাথা নাড়ে। দারুণ হয়েছে। এর মানে কি রে? আরিশ এবার লজ্জা পেয়ে যায়। ক্লাস 10-এর একটা ছেলের পক্ষে লজ্জা পাওয়াই স্বাভাবিক। ও ঘাড়ের পেছন দিকে একটা হাত দিয়ে একটু ইতস্তত করে বলে, ইতালিয়ানরা তাদের ভালোবাসার মানুষটাকে এটাই বলে, এর মানে লাভ ইউ। নুরি মনে মনে ভীষণ খুশি হয়, কিন্তু মুখে স্বাভাবিক ভাব বজায় রেখে বলে, ও আচ্ছা, বুঝলাম মানে আমি এত সাহস করে বললাম আর তুই কোনো উত্তর দিবি না? আচ্ছা ঠিক আছে। কি ঠিক আছে? আমি কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, এবার থেকে তুই ছেড়ে তুমি বলা শুরু করো। এরকম বললে হবে না, হ্যাঁ কি না ঠিক করে বলো আমাকে প্লিজ, আমার খুব টেনশন হচ্ছে। নুরি এবার একটু রেগে গিয়ে বলে,
এরকম বাজেভাবে প্রপোজ করলে এর থেকে ভালোভাবে উত্তর দেওয়া যায় না। আমি হ্যাঁ বলেছি গাধা। আরিশ সঙ্গে সঙ্গে লাফিয়ে চিৎকার করে ওঠে। ইয়েস ইয়েস ইয়েস। নুরি হাসতে হাসতে আরিশের হাত থেকে ডায়েরিটা নিয়ে দু হাতে চেপে ধরে, তারপর আরিশকে সম্পূর্ণ অবাক করে দিয়ে ওর গালে একটা কিস করে দ্রুত ওখান থেকে দৌড়ে চলে যায়। আরিশ ঘুম থেকে ধরফর করে বিছানার ওপর উঠে বসে। সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। কেন বারবার স্বপ্নে নুরি ফিরে আসে? কেন ওই মুহূর্তগুলো ভুলতে পারে না? কিছুতেই আর ঘুম আসে না ওর। বাকি রাতটা ওয়াক মেশিনে কাটিয়ে দেয়। সকালে অফিসে লিফটে ওঠার ঠিক আগ মুহূর্তে লবিতে বসে থাকা মেয়েটাকে দেখে কয়েক মুহূর্ত থেমে যায় আরিশ। দ্রুত নিজের কেবিনে গিয়ে সিসি ফুটেজ চেক করে কনফার্ম হয়ে যায় যে ওটাই নুরি। সঙ্গে সঙ্গে রিসেপশনিস্টকে ফোন করে। হ্যালো স্যার, গুড মর্নিং। গুড মর্নিং। আজকে লবিতে তো ভিড় কেন? স্যার, আজকে 10টা থেকে ওদের ইন্টারভিউ রয়েছে। ওদের মধ্যে নুরি রাবিয়া খাতুন নামে যে মেয়েটি রয়েছে তাকে আবার কেবিনে পাঠিয়ে দাও। আমি পার্সোনালি ওর ইন্টারভিউ নেব। স্যার, অ্যাকচুয়ালি ছোটোখাটো একটা পোস্টের ইন্টারভিউ। আই ডোন্ট কেয়ার। আমি যা বললাম সেটা এক্ষুনি করো। ইয়েস স্যার। নুরি ভেতরে ভিতরে ভীষণ নার্ভাস বোধ করছিল। এই জবটা যদি না পায় তাহলে ওর জন্য খুব সমস্যা হয়ে যাবে। নুরি রাবিয়া খাতুনকে রিসেপশনে দেখা করার জন্য ডাকা হচ্ছে। হঠাৎ করে ওর নাম নিয়ে অ্যানাউন্সমেন্ট শুনে নুরি একটু চমকে ওঠে। দ্রুত রিসেপশনের দিকে এগিয়ে যায়। রিসেপশনিস্ট যখন ওকে সেকেন্ড ফ্লোরে বিশেষ কেবিনের নামে নিয়ে আসে তখন নুরি একটু অবাকই হয়ে যায়। কেবিনটা দেখে আর যাই হোক ইন্টারভিউয়ের জন্য মনে হয় না। রিসেপশনিস্ট নিচে চলে গেলে ও সাহস নিয়ে শেষ পর্যন্ত কেবিনের ভেতরে যায়। সামনে আরিশকে বসে থাকতে দেখার পর ওর মাথার ভেতরে গতকালকের অপমানগুলো ঘুরে ফিরে আসতে থাকে। বারবার চিৎকার করে অজানা কারোর উদ্দেশ্যে বলতে ইচ্ছে করে, কেন আমার সাথে বারবার এরকম হয়? কি দোষ আমার? নুরি অবাক হওয়া মুখটা দেখে আরিশ হালকা হেসে বলে, আবার স্ট্যাটাস দেখার পর এত তাড়াতাড়ি মাইন্ড চেঞ্জ করে ফেললে? নুরি ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে। আমি জানতাম না এটা তোমার কোম্পানি। আমি এখানে শুধুমাত্র ইন্টারভিউ দিতে এসেছি। জানলে কি এখানে আসতে? এটা জানলেও আসতাম, কারণ জবটা আমার দরকার। আরিশ চেয়ার থেকে উঠে এসে নুরির হাত থেকে ফাইলটা নিয়ে ওর রিজিউমেন্টটা চেক করতে থাকে। তারপর ফাইলটা বন্ধ করে এক সাইডে রেখে ওর দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মকভাবে হেসে বলে, গ্র্যাজুয়েশনটাও দেখছি কমপ্লিট করা হয়নি। ভার্সিটিতে কি নোটস দেওয়ার মতো কাউকে পাওনি, নাকি সেক্স করতে ব্যস্ত ছিলে? আরিশের মুখ থেকে বেরোনো প্রত্যেকটা অপমান নুরি মুখ বুজে সহ্য করে নেয়। শান্তভাবে টেবিল থেকে ফাইলটা তুলে নিয়ে বলে, আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না। আমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেখানে গ্র্যাজুয়েশনের কোনো দরকার নেই। হ্যাঁ, যদি আপনি আমার ইন্টারভিউ না নিতে চান তাহলে অবশ্যই বলে দিন, আমি চলে যাব। আরিশ নুরির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে একটা পুরো সামান্য তুলে। ওর ঠোঁটের কোণে আস্তে আস্তে একটা কুড়ো হাসি ফুটে ওঠে। ঠিক আছে, অবশ্যই তোমার ইন্টারভিউ নেব। তোমাকে আমি 3টে প্রশ্ন করব। তুমি যদি তার মধ্যে একটাতেও সঠিক উত্তর দিতে পারো তাহলে পাস। খুবই সিম্পল ব্যাপার। আরিশ আর নুরি একে অপরের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। ফার্স্ট কোশ্চেন, ডু ইউ এভার লাভ সামওয়ান? নুরি চমকে আরিশের দিকে তাকায়। আরিশের চোখে প্রশ্নটার সাথে সাথে এত ঘৃণা ছিল যে নুরি উত্তর দিতে গিয়েও দিতে পারে না। আরিশ গতকাল থেকে ওকে যে অপমানগুলো করেছে সেগুলো বারবার ওর মাথার ভিতর ঘুরতে থাকে। উত্তর নুরির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আরিশ আবার বলে, And second question, how many people have you slept with? নুরি তীক্ষ্ণভাবে আরিশের দিকে তাকায়। অপমানে ওর চোখ দিয়ে জল বেরিয়ে আসতে চায়। দুহাত দিয়ে ফাইলটাকে শক্ত করে চেপে ধরে। এবার আরিশ একটু হেসে বলে, আমি মনে হচ্ছে একটু বেশি কঠিন প্রশ্ন করে ফেলেছি তোমাকে। এবারটা খুবই সহজ হবে। শেষ প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ আমোরে মিও? নুরি চমকে আরিশের দিকে তাকায়। ওর চোখ থেকে নেমে আসা জলকেও আর আটকাতে পারে না। মুহূর্তের জন্য ওর মনের ভিতর অনেকগুলো স্মৃতি একসঙ্গে ভিড় করে আসে। একটু পরে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে নিজেকে সামলে নেয় নুরি।
তারপর আরিশের দিকে তাকিয়ে যান্ত্রিকভাবে উত্তর দেয়, মাই লাভ। মাই লাভ। নুরির মুখ থেকে শব্দ দুটো বের হওয়া মাত্র আরিশ নিজেকে আর সামলাতে পারে না। মন্ত্রমুগ্ধের মতো নুরির দিকে এগিয়ে যায়। ইমোশন এমনভাবে ওর ওপর নিয়ন্ত্রণ নিয়ে নেয় যে নিজের ওপর নিয়ন্ত্রণই থাকে না। দুই হাতে নুরির মুখমণ্ডল চেপে ধরে নিজের অজান্তেই নুরিকে কিস করার জন্য এগিয়ে যায়। নুরি নিজের হাত দিয়ে ঠোঁটটা চেপে দেওয়া মাত্র আরিশের সম্বিত ফিরে আসে। নিজেকে নুরির এত কাছে দেখে সঙ্গে সঙ্গে ঘৃণাতে ছিটকে সরে যায়। মুহূর্তের মধ্যে একটা মানুষের মুখের ভাষা এত দ্রুত পরিবর্তন হতে দেখে নুরি অবাক হয়ে যায়। কিছুক্ষণ আগে আরিশের সান্নিধ্য ওকে দুর্বল করেছিল ঠিকই, কিন্তু এই মুহূর্তে আরিশের মুখে ফুটে ওঠা ঘৃণা দেখে ওর মনে হয় যে বাধা দিয়ে সঠিক কাজ করেছে। কংগ্রাচুলেশনস, ইউ আর সিলেক্টেড মিস নুরি রাবিয়া খাতুন। নুরি নিষ্পলকভাবে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে আরিশের দিকে। থ্যাংক ইউ স্যার। তোমার জয়নিং ডেট আর অন্যান্য ইনফরমেশন ফার্স্ট ফ্লোরের 5 নম্বর কাউন্টারে পেয়ে যাবে। ইউ মে গো নাও। নুরি বেরিয়ে যাওয়া মাত্র আরিশ অজানা ফ্রাস্ট্রেশনে দুই হাত দিয়ে টেবিলের ওপর জোরে চাপড় বসায়। আজকে অফিসে নুরির প্রথম দিন। আরিশের সাথে গত দুদিন ধরে যে চাপানৌতোর সমস্যা হয়ে চলেছে সেগুলোকে এক সাইডে সরিয়ে ও মন দিয়ে নিজের কাজ করতে চায়। এই চাকরিটা ও কিছুতেই হারাতে চায় না। আজকের পর থেকে আর মাকে রাত জাগতে হবে না ভেবে মনে মনে খুশি হয় নুরি। ওর টিমের নতুন 4 জনকে বাদ দিলে বাকিরাও খুব বেশি দিন আগে জয়েন করেনি। স্বভাবতই প্রত্যেকে অল্প বয়স্ক। ইনস্ট্রাক্টর সুব্রত কিছু সাধারণ ডাটা এন্ট্রি ট্রেনিং দেওয়ার পর ছোট ছোট কাজ দিয়ে ওদের শুরু করতে বলে। ক্লাস 12-এর পর কম্পিউটারের সঙ্গে নুরির সম্পর্ক প্রায় নেই বললেই চলে। যে কাজগুলো বাকিদের জন্য খুব ইজি ছিল সেটাই নুরির জন্য প্রায় অসাধ্য হয়ে যায়। ইতোমধ্যেই কানাঘুষোতে লটে গেছে যে কোম্পানির মালিকের বিশেষ রিকমেন্ডেশনের জন্য নুরি জবটা পেয়েছে। ঈর্ষাবশত টিম মেম্বাররা ওকে হেল্প করার পরিবর্তে নিচু দেখিয়ে নিজেদের মধ্যে মজা করতে শুরু করে দেয়। সন্ধ্যা পর্যন্ত যে যার কাজ করে একে একে চলে যায়। সুব্রতর কেবিন 2nd ফ্লোরে। ও কাজ শেষ করে বেরিয়ে যাচ্ছিল। লিফট থেকে বেরোনোর পর সাইডের রুমে এখনো লাইট জ্বলতে দেখে থেমে যায়। এগিয়ে গিয়ে দেখে একটা মেয়ে এখনো কাজ করছে। সকালেই বুঝতে পেরেছিল যে মেয়েটা ওর ইনস্ট্রাকশন ঠিকঠাক ক্যাচ করতে পারছে না। নতুনদের শেখানোটা খুবই সমস্যা। মনে মনে একটা স্বগোক্তি করে সুব্রত মেয়েটার দিকে এগিয়ে যায়। কি সমস্যা হয়েছে? তোমার টিমের বাকিরা তো সবাই চলে গেছে, তোমার এখনো কাজ হয়নি? নুরি কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে থাকে। সুব্রত জামার হাতাটা হালকা ফোল্ড করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, দেখে সরো, কোথায় সমস্যা হচ্ছে দেখতে দাও। নুরি ব্যাপারগুলো ভুলে গেছিল, কিন্তু কোনোদিনও শেখেনি তা তো নয়। সুব্রত ঠিকঠাকভাবে বুঝিয়ে দেওয়ার পর পুরো বিষয়টা এবার ওর কাছে সরল হয়ে যায়। ও দোষী দোষী মুখ করে বলে, সরি, আমার জন্য আপনার লেট হয়ে গেল। অনেক অনেক ধন্যবাদ হেল্প করার জন্য। মানুষকে আপন করে নেওয়ার একটা সহজাত ক্ষমতা রয়েছে নুরির ভেতর। সুব্রতর বিরক্তিভাব অনেকক্ষণ আগেই কেটে গিয়েছিল। ও হাসি মুখে নুরির দিকে একটা হাত বাড়িয়ে দিয়ে বলে, আমাদের তো সেভাবেই পরিচয় হয়নি। আমি সুব্রত। যদি কখনো কোনো সমস্যা হয়, কোনো দ্বিধা না করে আমাকে বলতে পারো। নুরির মুখে এতক্ষণে হাসি ফুটে ওঠে। ও সুব্রতর বাড়িয়ে দেওয়া হাতটা ধরে বলে, আমি নুরি। নাইস নে। সুব্রতর কথাটা শেষ হয় না, তার আগেই পেছন দিক থেকে জোরে হাততালির শব্দে দুজনের চমকে তাকায়। নুরি দ্রুত সুব্রত থেকে হাতটা সরিয়ে নেয় পরিস্থিতির আকস্মিকতায়। আমি কি অফিস রোম্যান্সে ডিস্টার্ব করলাম মিস নুরি? লিফটের দরজা থেকে ওদের দিকে এগিয়ে আসতে আসতে আরিশ বলে। সুব্রত আরিশের দিকে এগিয়ে গিয়ে বলে, স্যার, আপনি পার্টি দিয়ে যাননি? আপনার কেবিন বন্ধ আছে দেখে আমি ভেবেছিলাম আপনি অলরেডি চলে গেছেন। আরিশ সুব্রতের দিকে তাকিয়ে প্রাণহীনভাবে হেসে বলে, কেন? আমাকে এখানে দেখে কি খুব দুঃখ পেলে? কে যে বলেন স্যার। সুব্রতর পরিবেশটা হালকা করার জন্য হেসে ওঠে। আরিশ ওই হাসিকে পাত্তা না দিয়ে ঠান্ডা গলায় বলে, আমার সামনে প্রেম করতে ভয় পাচ্ছ?
সুব্রতও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ও আরিশের দিকে এক পা এগিয়ে এসে বলে, আমি যদি চাই তাহলে নুরির সাথে প্রেম করতে আমাকে কেউ আটকাতে পারবে না। আরিশ জোরে জোরে শব্দ করে হাসতে থাকে। ওর কঠিন হাসিতে নুরির মনের ভেতর ঘৃণা, রাগ সবকিছুই ছাপিয়ে একটা ভয় তৈরি হয়। বেশ কিছুক্ষণ হাসির পর হঠাৎ হাসি থামিয়ে নুরির দিকে তাকায়। ইউ আর রিয়েলি ট্যালেন্টেড মিস নুরি রাবিয়া খাতুন, রিয়েলি ট্যালেন্টেড। তারপর যেমন হঠাৎ করে এসেছিল তেমনি হঠাৎ করেই নুরি আর সুব্রত দুজনকেই অবাক চাউনির সামনে দিয়ে শব্দ করে হেঁটে পার্কিং লটের দিকে চলে যায়। পার্কিংয়ে থাকা গাড়ির স্টারিং ধরে নিজেকে শান্ত করার চেষ্টা করে আরিশ। অন্ধ রাগ ও সমস্ত সত্তাকে নিয়ন্ত্রণ করতে চায়। ইতিমধ্যে সুব্রত পার্কিং লটে চলে এসেছে। সুব্রত গাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরপরই আরিশও বেরিয়ে পড়ে। একটু দূরে মোড়ের মাথায় নুরি দাঁড়িয়ে রয়েছে। সুব্রত গাড়িটা নুরির কাছে দাঁড় করানো মাত্র আরিশও সঙ্গে সঙ্গে নিজের গাড়িটা ওখানে নিয়ে যায়। সুব্রত গাড়ির কাছ নামিয়ে বলে, নুরি চলো, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। নুরি তৎক্ষণাৎ বলে ওঠে, না না, থ্যাঙ্কস ফর ইয়োর অফার, আমি বাসেই চলে যাব। পুরো কথার মধ্যে থ্যাঙ্কস ফর ইয়োর অফার বাদে অন্য আর কোনো কথা আরিশের মাথায় ঢোকে না। মাইন্ড এতক্ষণ এমনিই বিক্ষিপ্ত ছিল, তাতে আরও খানিকটা অগ্নিসংযোগ ঘটে। সুব্রত মুখ বাড়িয়ে আরিশের গাড়িটা দেখে শুনিয়ে বলে, আমরা এখন অফিসের বাইরে, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোনো কিছুই না জেনেই সুব্রত নুরির জন্য পরিস্থিতিটা আরও কঠিন করে দেয়। নুরি কোনো উত্তর না দিয়ে বাস স্টপের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগে আরিশের গাড়ি ওর রাস্তা আটকে দাঁড়ায়। সুব্রতর কথাগুলো শোনার ওর নিজেকে আর স্থির রাখতে পারে না। কি করেছে, কেন করেছে নিজেও জানে না। গাড়িটা দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে সোজা নুরির কাছে চলে যায়। আবার গাড়িতে গিয়ে বসো। আমি একাই চলে যেতে পারবো। ইটস মাই অর্ডার। যদি আমার কোম্পানিতে চাকরি করতে চাও তাহলে এক্ষুনি আবার গাড়িতে গিয়ে বসো। নুরি বিস্ফোরিতভাবে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে আরিশের দিকে, তারপর কোনো কথা না বলে ওর গাড়িতে উঠে বসে। আরিশ সুব্রতার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসে, তারপর দ্রুত নিজের গাড়িতে উঠে যায়। যদি আপনার শো অফ করা শেষ হয়ে থাকে তাহলে আমাকে সামনেই নামিয়ে দিন। নুরির গলায় বিরক্তি আর ঘৃণা একসঙ্গে ফুটে ওঠে। গাড়ি চালাতে চালাতে হঠাৎ থেমে গিয়ে মাঝপথেই দিক পরিবর্তন করে আরিশ। আজকে আমার একটা পার্টিতে যাওয়ার কথা আছে। আমার এরকম সোশ্যাল গ্যাদারিং একদম ভালো লাগে না। আশা করি পার্টিতে আমাকে বোর করবে না। আমি কখন পার্টিতে যাওয়ার জন্য রাজি হলাম? নুরি রেগে জানতে চায়। যখন আমি ঠিক করলাম। নুরি অবাক হয়ে তাকায়, কি বলবে ভেবে পায় না। হঠাৎ নিজের পোশাকের দিকে ওর খেয়াল হয়। আমার পোশাক একটা পার্টির জন্য একদমই ঠিকঠাক নয়। আমার কিছু এসে যায় না তাতে। কথাটা বলার সঙ্গে সঙ্গে আরিশের মনে আর একটা কথা আসে, ইউ আর অলওয়েজ বিউটিফুল। নিজের চিন্তাতে নিজেই ঘাবড়ে যায় ও। গাড়ির আয়নাতে ফুটে ওঠা নুরির প্রতিচ্ছবির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। অচেনা মানুষদের মাঝে নুরির অস্বস্তি বোধ হতে থাকে। আরিশের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। নকল হাসিতে অনেক বেশি দক্ষ হয়ে উঠেছে ও। যে প্রাণহীন সোসাইটি থেকে একদিন আরিশ অনেক দূরে ছিল, আজকে তারই যেন মধ্যমণি আরিশ। অন্যদের সাথে কথা বলতে বলতে আরিশ কিছুটা দূরে সরে গিয়েছিল। নুরি ওর দিকে এগিয়ে যেতে গিয়েও থেমে যায়। পাশ থেকে একটা মেয়ে এগিয়ে এসে হঠাৎ আরিশের হাতটা জড়িয়ে ধরে। পুরো পার্টিটা হঠাৎ করে তেতো হয়ে ওঠে নুরির কাছে। পার্টি থেকে বেরিয়ে সামনের বারান্দায় গিয়ে দাঁড়ায় ও। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে থাকে চুপ করে। ও মাই গড, নুরি তুই এখানে? আমি তো ভাবতেই পারিনি এইভাবে তোর সাথে দেখা হবে। কণ্ঠস্বরটা পরিচিত। নুরি ধীরে ধীরে মাথা ঘুরে আইজানের দিকে তাকায়। দ্য ফিউচার এর কর্ণধার আরিশ রায়হান খান, যে তার স্কুল ফ্রেন্ড আরিশ, সেটা আইজান স্বপ্নেও ভাবতে পারেনি। ওর বাবার তরফ থেকে সিলেটে অফিসিয়াল কাজ সামলানোর জন্য আইজান সবেমাত্র 2 দিন হলো ঢাকা থেকে এখানে এসেছে। দ্য ফিউচারের সঙ্গে ওদের একটা যৌথ প্রজেক্ট করার প্ল্যান ছিল, কিন্তু পার্টিতে ওর সেক্রেটারি লিসা ইশারায় আরিশকে দেখানোর পর আইজান কি করবে ভেবে পায় না। পুরো বিষয়টা আশ্বস্ত করতে ওর বেশ খানিকটা সময় লাগে। তবে আরিশকে দেখেও যতটা না অবাক হয়, তার থেকে বেশি অবাক হয় আরিশের পাশে নুরিকে দেখে।
নুরির দিকে এগিয়ে যেতে গিয়েও থমকে যায় ও। 10 বছর আগে ও বাড়িতে জন্মদিনের দিন যে ঘটনাটা ঘটেছিল তার জন্য এখনও ওর মনের ভিতর অপরাধবোধ কাজ করে। আরিশের স্কুল ছেড়ে চলে যাওয়ার পর প্রতিদিন নুরির নুয়ে পড়া মুখটা দেখতে দেখতে ও নিজেকে কোথাও যেন অপরাধী মনে করত। অনেকবার সাহস করে নুরিকে বলার চেষ্টা করেছিল, কিন্তু নুরিকে পুরোপুরি হারিয়ে ফেলার ভয়ে কখনো বলে উঠতে পারেনি। হ্যাঁ, নুরিকে ও খুব ভালোবাসে। নুরির জন্য ও যে কোনো কিছু করতে রাজি, কিন্তু দুর্ভাগ্য এটাই যে যতবার কিছু করতে গেছে ততবারই নুরির চোখে আরও বেশি খারাপ হয়ে গেছে। আরিশ নুরির জীবন থেকে চলে যাওয়ার পর আইজান ভেবেছিল এরপর হয়তো নুরিকে ও নিজের করে ফেলবে, কিন্তু ভাগ্য আবার ওর সাথে খেলা করলো। যখন একটা বন্ধুর মতো সবে নুরির কাছে আসতে শুরু করেছিল তখনই হঠাৎ করে নুরি সব কিছু সেরে ছুড়ে চলে যায়। পাগলের মতো খোঁজ করার চেষ্টা করেছিল নুরিকে। আজকে এতদিন পর আবার আরিশের সাথে নুরিকে দেখে এই সমস্ত শরীর ব্যর্থ রাগে কেঁপে ওঠে। মনে মনে কিছুতেই নুরিকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না ও। প্রচণ্ড রাগে পার্টি থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ অন্য একটা মেয়েকে আরিশের হাতটা ধরতে দেখে থেমে যায়। আরিশের থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা নুরির চোখে ফুটে ওঠা কষ্টটাও স্পষ্ট দেখতে পায়। এতক্ষণে ব্যাপারটা ওর কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়। আরিশ আর নুরির মধ্যে কি চলছে জানার জন্য ও উদ্গ্রীব হয়ে ওঠে। নুরিকে পার্টি থেকে বেরিয়ে বারান্দায় যেতে দেখে মনে মনে খুশি হয়। এরকমই একটা সুযোগের অপেক্ষা করছিল আইজান। নুরির সাথে একা কথা বলাটা ওর জন্য খুব দরকার। নুরি আকাশের দিকে মুখ করে পেছন ফিরে দাঁড়িয়ে রয়েছে। পেছন থেকে আইজান নিঃশব্দে বেশ কিছুক্ষণ নুরির অপার্থিব সৌন্দর্যকে উপভোগ করে, তারপর গলার স্বরে বিস্ময় এনে বলে ওঠে, ও মাই গড নুরি, তুই এখানে? আমি তো ভাবতেই পারিনি এইভাবে তোর সাথে দেখা হবে। এত বছর পর আইজানকে দেখার পর নুরির বেশ ভালো লাগে। আরিশ ওকে ছেড়ে চলে যাওয়ার পর ওর সেই কষ্টের মুহূর্তে একমাত্র আইজানই পাশে ছিল। হালকা হেসে আইজানের দিকে এগিয়ে গিয়ে বলে, সত্যি কত বছর কেটে গেছে, কেমন আছিস? আইজানের এখনো বিশ্বাস হয় না যে নুরি ওর সাথে কথা বলছে। ও অবাক হয়ে তাকিয়ে থাকে নুরির দিকে। শেষমেশ নুরি ওর হাতে ধাক্কা দিয়ে বলে, কি রে? এবার আইজান হেসে মজার ছলে বলে, আরে আমার এখানে এখনো বিশ্বাস হচ্ছে না, আমি নুরির সাথে কথা বলছি। ওর কথা শুনে নুরিও হাসতে থাকে। একটু দূরে দাঁড়িয়ে একটা মেয়ে ওদের দুজনকে লক্ষ্য করছে দেখে নুরি মজার ছলে লিসাকে দেখিয়ে বলে, গার্লফ্রেন্ড? আইজান ওর কথা শুনে হেসে ওঠে। গার্লফ্রেন্ডের ভাগ্য আমার নেই। প্লিজ ঢপ মারিস না, এতদিনও তোর মতো হ্যান্ডসাম ছেলের একটাও মেয়ে জুটেনি। কি আর করা যাবে, আমার মনটা অলরেডি কারো জন্যে রিজার্ভ হয়ে গেছে। আইজানের কথার মধ্যে লুকিয়ে থাকা চাপা কষ্টটা নুরি সহজেই ধরতে পারে। ওর মনটা আপনা থেকেই খারাপ হয়ে যায়। আইজান ওকে বরাবরই পছন্দ করত। অনেকবার আইজান ওর কাছে মনের কথা বলেছে, কিন্তু নুরি কোনোদিনই আইজানকে বন্ধুর থেকে বেশি কিছু ভাবতে পারেনি। ও বারবার আইজানকে বুঝিয়েছে যে এটা কোনোদিনই সম্ভব না। নুরির হঠাৎ মন খারাপের কারণটা বুঝতে পেরে আইজান সঙ্গে সঙ্গে কথা পাল্টে বলে, আমার মনে হচ্ছে বেশি দিন আর ব্যাচেলার থাকা হবে না। বাবার যেভাবে উঠে পড়ে লেগেছে তাতে আর এবার বিয়ে দিয়েই ছাড়বে। আইজানের কথা বলার ধরনে নুরিও হেসে ওঠে। আইজান এতক্ষণে এবার সিরিয়াস বিষয়টা ভেতরে যাবার চেষ্টা করে। বারান্দা থেকে আরিশকে স্পষ্ট দেখা যাচ্ছে। আরিশের হাত জড়িয়ে থাকা মেয়েটা আরিশের সাথে হেসে হেসে কথা বলছে। নুরি চোখ ওই দিকেই তাকিয়ে রয়েছে। পরিস্থিতিটা বুঝে নিয়ে নুরি চোখ অনুসরণ করে আইজান বলে, তারপর তোর খবর কি বল? আরিশের সাথে খুব প্রেম করছিস নিশ্চয়? নুরি সঙ্গে সঙ্গেই চমকে ওঠে, চোখ সরিয়ে নেয় আরিশের দিক থেকে। একটু অপ্রস্তুতের হাসি হেসে বলে, আরে না না, আমি তোর কোম্পানিতে একটা সামান্য পোস্টে জয়েন করেছি। আইজান মনে মনে ভীষণ খুশি হয়, কিন্তু বিষয়টিকে আরো পরিষ্কারভাবে বোঝার জন্য মনের ভাবটা চেপে রেখে বলে, আরিশ আর নুরি একসাথে আছে আর তাদের মধ্যে প্রেম নেই, সেটাও বিশ্বাস করতে হবে আমায়। নুরি দূর থেকে আরিশকে দেখতে দেখতে বলে, বয়স বাড়ার সাথে সাথে মানুষ অনেক বদলে যায়। ইমোশনাল হয়ে যাচ্ছে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে প্রসঙ্গ ঘুরিয়ে বলে,
এখন আর এসব প্রেম টেম ভেবে লাভ নেই, বিয়ে করাটাই বুদ্ধিমানের কাজ। আইজান নুরির কথাতে হাসতে থাকে আর মনে মনে বলে, 10 বছর আগে তোকে কাছে পেয়েও আমি হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এবার কিছুতেই তোকে হারিয়ে যেতে দিব না। দৃঢ় সংকল্পে আইজানের মুখটা আপনা থেকেই কঠোর হয়ে যায়। নুরি আর আইজানের অনেকক্ষণ ধরে গল্প করে, অনেক পুরনো দিনের ছোট ঘটনা কথায় কথায় উঠে আসতে থাকে। এর মধ্যে লিসা আরিশের সাথে আইজানের কোম্পানি দি সান এর সঙ্গে দি ফিউচার এর কম্বো প্রজেক্টটা নিয়ে কথা বলে নিয়েছে। লিসার সাথে কথা বলে প্রজেক্টটা আরিশের বেশ ইন্টারেস্টিং লাগে। ব্যাপারটা নিয়ে আরও এগোনোর জন্য লিসার সাথে দি সান এর লিডারের সাথে দেখা করার জন্য পার্টি থেকে বেরিয়ে বাইরে আসা মাত্র ও থমকে যায়। লিসা ওর কাছে আইজানের অফিসিয়াল পরিচয় দিয়ে ওদের পরিচয় করিয়ে দেয়, কিন্তু সেটার বোধ হয় খুব একটা দরকার ছিল না। আইজান আর আরিশ একে অপরের দিকে প্রতিদ্বন্দ্বীর মতো তাকিয়ে থাকে। প্রথম আইজানই কথা বলে, আশা করি পুরনো ঘটনা আমাদের প্রজেক্টে কোনো প্রভাব ফেলবে না। আইজানের পাশে দাঁড়িয়ে থাকা নুরিকে দেখে আরিশ নিজের হাতের মুঠো শক্ত করে রেখে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আমি তোর সাথে কোনো প্রজেক্টই করব না। আইজান হালকাভাবে নুরির দিকে একবার তাকিয়ে হেসে বলে, কেন, ভয় পেয়ে গেলে নাকি? আমি কাউকে ভয় পাই না, কিন্তু প্রজেক্টটা করলে তোর মুখটা প্রতিদিন আবার চোখের সামনে থাকবে, এটা ভাবলে আবার বমি পাচ্ছে। আইজান শব্দ করে হেসে ওঠে। আমার কিন্তু বেশ মজাই লাগছে, আবার এতদিন পর আমি, তুমি আর নুরি তিনজন একসাথে। আরিশ রেগে চিৎকার করে বলে, স্টপ দিস বুলশিট। আমরা তিনজন একসাথে কখনো ছিলাম না, শুধু আমি আর নুরি ছিলাম, আর ভবিষ্যতেও আমরা দুজনই থাকবো। এত কনফিডেন্স রয়েছে যখন, তাহলে আমরা নিশ্চয়ই প্রজেক্ট করব। এই মুহূর্তে আইজানের প্রথম উদ্দেশ্য হলো যেমন করেই হোক আরিশ আর নুরির মাঝে এন্ট্রি করা, আর এই প্রজেক্টটা ওর কাছে সেই সুযোগ। ঠিক আছে, কিন্তু 3 মাসের বেশি এগ্রিমেন্ট করতে আমি রাজি না। একদম, আমারও সময়ের দাম আছে। আইজান মনে মনে বলে, 3 মাস আমার জন্য যথেষ্ট মিস্টার আরিশ রাইহান খান। তারপর পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে ও আবার বলে, যেহেতু নুরি তোর কোম্পানিতে রয়েছে, তাই আমি চাই এই 3 মাস আমার প্রজেক্টে কাজ করুক। আসলে পরিচিত মানুষজন একসঙ্গে কাজ করলে ব্যাপারটা বেশ আনন্দের হবে। আরিশ সঙ্গে সঙ্গে নিষেধ করে দেয়, নুরি তোর প্রজেক্টের সাথে কাজ করতে চায় না। নুরি তো একবারও না বলেনি। এতক্ষণ নুরি চুপ করে দুজনের মধ্যে কথাবার্তা শুনছিল। এবার পরিস্থিতি জটিল হচ্ছে দেখে ও বলে ওঠে, যদি কোম্পানি চায় তাহলে আমার কাজ করতে কোনো আপত্তি নেই। কোম্পানি চায় না কারণ আমি চাই না। আইজান আরিশের রাগী মুখটার দিকে তাকিয়ে ষড়যন্ত্রীর মতো হেসে বলে, জোর করে নুরিকে আটকানোর চেষ্টা করছিস, তাই তো? কিন্তু আমি খুব ভালো করে জানি যে নুরির উপর এখন তোর সেই অধিকার নেই। নুরির উপর আমার অধিকার আছে কি নেই সেটা আমি বুঝবো। তুই নুরির ওপর জোর করে অধিকার দেখাতে পারিস না। আইজানের সাথে দেখা হবার পর থেকেই বারবার সেই 10 বছর আগের ঘটনা তারা করছিল আরিশকে। তার উপরে আইজানের এগ্রেসিভ কথাবার্তা ও স্বাভাবিক চিন্তা করার ক্ষমতাকে সম্পূর্ণ শেষ করে দেয়। ও চিৎকার করে বলে, আমার যা ইচ্ছা আমি তাই করব। কথাটা বলেই আচমকা নুরিকে টেনে নিয়ে চেপে ধরে ওর ঠোঁটে কিস করে আরিশ। ঘটনার আকস্মিকতায় কাটিয়ে ওঠা মাত্র বৃষ্টির সঙ্গে সঙ্গে আরিশকে ঠেলে সরিয়ে দেয়। এতক্ষণে আরিশও বুঝতে পারে কাজটা ঠিক করেনি। ও নুরিকে কিছু বলতে চায়, কিন্তু নুরি হাত তুলে ওকে থামিয়ে দেয়। হাতের উল্টো পিঠ দিয়ে ঘৃণার সাথে নিজের ঠোঁটটা মুছে আইজানের দিকে তাকিয়ে বলে, আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিবি? নুরির কথাটা শোনা মাত্র এতক্ষণ নিজের করা ভুলের জন্য আরিশের যে অনুতাপ হচ্ছিল সেটা সঙ্গে সঙ্গে মুছে যায়। ওর মনে আবারও সেই পুরানো ঘৃণা আর রাগ একসাথে ফিরে আসে। তার মানে আইজান তোমার কাছে সব? গাড়িতে যেতে যেতে আইজান মনে মনে হেসে বলে, মিস্টার আরিশ, তুমি যদি এভাবে আমাকে সুযোগ করে দাও তাহলে আমার জন্য নুরিকে পাওয়াটা আরো সহজ হয়ে যাবে।
অন্যদিকে গাড়ির পেছনের সিটে বসে থাকা নুরির মনের ভেতরে তখন ঝড় বয়ে চলছে। ও চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। কি করে আরিশ আমাকে একটা খেলনার মতো ব্যবহার করতে পারে? কি করে? নুরি যেখানে থাকে সেটা মেন রোড থেকে অনেকটা ভেতরে। একটা নির্দিষ্ট জায়গায় গাড়িটা থামানোর নির্দেশ দিয়ে ও বলে, ব্যাস এখানেই আমাকে নামিয়ে দে, আমি এখান থেকে হেঁটে চলে যাব। আইজান নুরিকে ঘর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য জোর করছিল, কিন্তু নুরি কিছুতেই ওকে গাড়ি থেকে নামতে দেয় না। শেষ পর্যন্ত নুরিকে ছেড়ে দিয়ে লিচা আর আইজান ওদের গেস্ট হাউসের দিকে চলে যায়। এই মুহূর্তে প্রত্যেকটা দিন আইজানের জন্য খুবই মূল্যবান। মনে মনে ও আগামীকালের জন্য প্ল্যান করতে থাকে। আয়েশের সাথে আইজানের প্রজেক্টে আর কেউ খুশি না হলেও একজন মানুষ খুব খুশি হয়, সেটা হলো সুব্রত। গতকালের অপমানের পর থেকে আরিশকে জব্দ করার উপায় খুঁজছিল ও, কিন্তু বছর উপরে বেশি কিছু করার সুযোগও ছিল না। আইজান আর আরিশের মধ্যে যে সম্পর্কটা ভালো নয় সেটা ও একবার দেখেই বুঝতে পেরে যায়। কারণ যাই হোক না কেন, আইজানের উপস্থিতিতে আরিশ বিরক্ত হয়েছে দেখেই ওর বেশ মজা লাগে। যদিও নুরির সাথে এই দুজনের কী সম্পর্ক সেটা ওর মাথায় ঢোকে না ঠিক করে। হঠাৎ করে একটা নিউলি অ্যাপয়েন্টেড মেয়েকে নিজের প্রজেক্টে নেওয়ার পেছনে আইজানের নিশ্চয়ই কোনো কারণ আছে। আর তাছাড়া বছরও নুরির সাথে নির্ঘাত কিছু ব্যাপার রয়েছে। সুব্রত মনে মনে পুরো ব্যাপারটাকে মেলানোর চেষ্টা করে। লিচা এতক্ষণে বেশ বিরক্ত হয়ে উঠেছে। আইজান আর আরিশ দুজনে প্রজেক্টটা নিয়ে আলোচনা করছে, যেটাকে আলোচনা কম আর যুদ্ধ বেশি বলা চলে। একে অন্যের আইডিয়াকে যতক্ষণ পর্যন্ত না ভুল প্রমাণ করতে পারছে ওরা থামছে না। লিচা বিরক্ত হয়ে নুরির দিকে তাকিয়ে দেখে নুরির অবস্থাও ওরই মতো। লিচার সাথে চোকাচোকি হবার পর নুরি একটা দীর্ঘশ্বাস ফেলে। টেবিলের মাঝখানে দুহাত দিয়ে চাপড় মেরে জোরে শব্দ তুলে আমরা কি এখানে ডিবেট শুনবো নাকি কোনো কাজও হবে শেষ পর্যন্ত? সঠিক কথা বলাটাও আজকাল তর্ক হয়ে যাচ্ছে নাকি? আরিশ একগুঁয়ের মতো বলে ওঠে। আরিশকে বোঝানো অসম্ভব বুঝতে পেরে নুরি আইজানের দিকে তাকিয়ে বলে, তুই অন্তত ছেলে মানুষই করা বন্ধ কর। কাল রাতে নুরি আইজানের গাড়িতে যাওয়ার জন্য এখনো পর্যন্ত আরিশের মাথা গরম হয়ে রয়েছে। নুরির কথা শোনা মাত্র ও আইজানের দিকে তাকিয়ে হালকা একপাশে হেসে ব্যঙ্গের সুরে বলে, তোর গার্লফ্রেন্ড তোকে ছেলে মানুষ বলছে, কাল রাতে মনে হয় স্যাটিসফাইড করতে পারিসনি। আইজানের উত্তর দেওয়ার আগে নুরি রেগে চেঁচিয়ে বলে, সবকিছুর একটা সীমা থাকে আরিশ, সবাইকে তোমার মতো মনে করো না। আরিশও ততক্ষণে লড়াই করার মুডে চলে গেছে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, আমাকে খারাপ বলার আগে নিজের ক্যারেক্টার। এখনই একটা গন্ডগোল ঘটবে বুঝতে পেরে লিচা আরিশকে মাঝপথে থামিয়ে দ্রুত বলে, আমার কাছে প্রজেক্ট নিয়ে একটা প্ল্যান রয়েছে, আমার মনে হয় এটা খুব ইন্টারেস্টিং হবে সবার জন্য। আরিশ আর নুরি একে অন্যের দিকে তীক্ষ্ণভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর যে যার নিজের জায়গায় বসে পড়ে। লিচার প্ল্যানটা ভালো ছিল নাকি ওদের তিনজনের ঝগড়া করার আর মুড ছিল না সেটা ক্লিয়ার নয়, কিন্তু সবাই লিচার প্ল্যানটাকেই শেষ পর্যন্ত মেনে নেয়। অলরেডি টিফিন টাইম হয়ে গেছে। নুরি বেশ কিছুক্ষণ ধরে উসকুস করছে খাবার খেতে যাবার জন্য। আরিশ এমনভাবে কাজের মধ্যে ডুবে রয়েছে যে ওর এইসব দিক কোনো খেয়ালই নেই। আরিশকে এক মনে কাজ করতে দেখে হঠাৎ নুরির পুরানো দিনের কথা মনে পড়ে যায়। একবার যদি কোনো কিছু করতে শুরু করতো তাহলে সেটার মধ্যেই পুরো ঢুকে যেত আরিশ লাইব্রেরিতে যখন কোনো নোটস তৈরি করত তখন কেউ যদি ওকে ডিস্টার্ব করতো তাহলে রীতিমতো রেগে যেত ও। একমাত্র নুরির অধিকার ছিল আরিশকে যত ইচ্ছা ডিস্টার্ব করার। ওর পড়ার মাঝে কখনো বই বন্ধ করে দিত, কখনো পেন কেড়ে নিত, আবার কখনো বা দুই হাত দিয়ে ওর চোখ ঢেকে দিত। হঠাৎ করে পুরানো ঘটনাগুলো ওর চোখের সামনে যেন জীবন্ত মনে হয়। নিজের চিন্তাধারাতে ভেসে গিয়ে হঠাৎ করেই নুরি আরিশের হাত থেকে পেনটা তুলে নিয়ে খুব ক্যাজুয়ালভাবে বলে, অনেক হয়েছে, টিফিন করার সময় এত কাজ করা চলবে না।
নুরির কাণ্ড দেখে আইজান আর লিসা দুজনেই একসাথে বিস্ফোরিত চোখে ওর দিকে তাকায়। অন্যদিকে আরিশ নুরির দিকে তাকিয়ে থাকে ঠিকই, কিন্তু ওর চোখের সামনে পুরানো ঘটনা একসঙ্গে ভিড় করতে থাকে। ব্যাপারটা বুঝতে পারার পর নুরির ভীষণ অপ্রস্তুত বোধ হয়। কোনোভাবে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য বলে, আমার খুব খিদে পেয়েছে, আমি খেতে যাচ্ছি। নুরির সাথে একসাথে সময় কাটানোর একটা সুযোগও হাতছাড়া করতে চায় না আইজান। নুরি বেরিয়ে যাচ্ছে দেখে সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে ওর দিকে যেতে যেতে বলে, দাঁড়াও, আমারও খিদে পেয়েছে, আমিও তোমার সাথে যাব। এবার লিসার অবাক হওয়ার পালা। ওদের দুজন বেরিয়ে যাওয়ার পর আরিশ লিসার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, যদি তোমারও খিদে পেয়ে থাকে তাহলে তুমিও যেতে পারো। লিসার সঙ্গে সঙ্গে মাথা নেড়ে না জানায়। আরিশ আবার প্রজেক্টের কাজ করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই মন বসাতে পারে না। একটু আগের ঘটনাটাই সারাক্ষণ মাথার ভেতরে ঘুরতে থাকে। পরের দিন অফিসে নুরি ফ্লোরে বসে এক মনে একটা পেপার নাইফ দিয়ে কাজ করছিল। চেয়ার টেবিল ছেড়ে কাটিংয়ের জন্য ফ্লোরটাই সবচেয়ে বেটার অপশন বলে মনে হয় ওর। একটু দূরে টেবিলে বাকি তিনজন একটা জোর আলোচনায় ব্যস্ত। আলোচনার বিষয়টা নুরির মোটেও পছন্দ হয় না। তার পরিবর্তে এক দৃষ্টিতে আরিশের দিকে তাকিয়ে থাকতে বেশ ভালো লাগে। বুড়োটাইতে আরিশকে খুব হ্যান্ডসাম মনে হয়। কথার মাঝেই হঠাৎ করে আরিশ এর দিকে তাকালো, নুরি হকচকিয়ে যায়। হাতে ধরা পেপার কাটিং ছুরিটা কাগজের পরিবর্তে ভুলবশত আঙ্গুলের ওপরেই চালিয়ে দেয়। ব্যাস, রক্তারক্তি কাণ্ড আর কি। আইজান ওকে ডাক্তারের কাছে যাওয়ার জন্য জোর করছিল। সামান্য একটু কেটে যাওয়ার জন্য ডাক্তারের কাছে যাওয়াটা ওর খুব বাড়াবাড়ি মনে হয়, তাই শেষ পর্যন্ত প্রস্তাবটা নাকচ করে দেয়। নুরি এখন আরিশের কেবিনে বসে আছে। ও নিজেই ফার্স্ট এড করে নেবে বলেছিল, কিন্তু আরিশ ওর কথায় কোনো পাত্তা দেয় না। এই মুহূর্তে কেবিনে শুধু আরিশ আর নুরি। আইজান আসতে চেয়েছিল, কিন্তু আরিশের কড়া নিষেধে শেষ পর্যন্ত ওর কেবিনে ঢুকতে পারেনি। আরিশ স্প্রিটে ডোবানো তুলোটা খুব আলতো করে নুরির হাতে ছোঁয়ায়। এই কদিনে এই প্রথম আরিশ ওর প্রতি এত নরম ব্যবহার করছে। নুরির হঠাৎ অভিমানে কান্না পেয়ে যায়। নুরির চোখে ফুটে ওঠা জলের কারণ বুঝতে না পেরে আরিশ খুব নরমভাবে বলে, তোমার কি খুব ব্যথা লাগছে? নুরি কোনো উত্তর না দিয়ে শুধুমাত্র মাথা নেড়ে না জানায়। খুব সাবধানে ওর আঙ্গুলের চারিদিকে ব্যান্ডেজটা জড়িয়ে দেয় আরিশ। তারপর ধীরে ধীরে নুরির হাতটা ঠোঁটের কাছে এনে ব্যান্ডেজের ওপর আলতো করে একটা কিস করে। এই মুহূর্তে পুরানো রাগ, অপমান সবকিছু সরে গিয়ে শুধুমাত্র সামনে থাকা নুরিকেই সত্যি বলে মনে হয় ওর। ওর ঠোঁটের ছোঁয়ায় নুরি হালকা কেঁপে ওঠে। মুহূর্তের জন্য আরিশের ভেতরে সেই সব অনুভূতিগুলো ফিরে আসতে থাকে যেগুলো থেকে ও সযত্নে নিজেকে দূরে সরিয়ে রেখেছিল। হঠাৎ খুব আলতো করে দুহাত দিয়ে নুরির মুখটা ধরে কিস করতে যায় ও। আরিশের সান্নিধ্যে নুরিও দু চোখ বন্ধ করে ফেলে। আর তারপরই ওর মনে ভেসে ওঠে নাইটবারের কথাগুলো। আর একটু হলেই ও কত বড় ভুল করতে যাচ্ছিল ভেবে চমকে ওঠে ও। দু চোখ খুলে আরিশের চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে, তুমি ভুলে যাচ্ছ মিস্টার আরিশ, আমি তোমার চোখে একজন সামান্য সেক্স ওয়ার্কারের থেকেও কম সম্মানের মানুষ। নুরির কথাগুলো আরিশের কানে যেন বিষের মতো মনে হয়। ও সঙ্গে সঙ্গে দূরে ছিটকে সরে যায়। আর হতভম্ব আরিশের সামনে থেকে নুরি দ্রুত বেরিয়ে চলে যায়। ততক্ষণে অফিস ছুটির টাইম হয়ে গিয়েছে। নুরি দ্রুত নিজের জায়গা থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। বাস স্ট্যান্ডে কোনো লোক নেই। বৃষ্টিতে ভিজতে ভিজতেই ও উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকে। ব্যাগ থেকে ছাতা খুলতে ইচ্ছে করে না। ফাঁকা রাস্তায় নিঃশব্দে কাঁদতে থাকে। নুরির চোখের জল আর বৃষ্টির জল দুই একসাথে মিশে যায়। আরিশ নুরিকে দেখতে পেয়ে দ্রুত গাড়িটা ওর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগে নুরির পাশে একটা গাড়ি এসে থামে আর সেখান থেকে আইজান নেমে আসে। ওদের মধ্যে কি কথা হয় সেটা শুনতে পায় না। তুমুল বৃষ্টিতে সবকিছু আবজা হয়ে আসে। তার মাঝে শুধু এটুকু দেখতে পায় যে নুরি আইজানকে হঠাৎ জড়িয়ে ধরে।
প্রচণ্ড বৃষ্টির মধ্যে হঠাৎ রাস্তার মাঝখান দিয়ে একা একা নুরিকে হাঁটতে দেখে আইজান সঙ্গে সঙ্গে গাড়িটা দাঁড় করায়। দ্রুত গাড়ি থেকে নেমে এসে নুরির রাস্তা আটকে প্রশ্ন করে, এরকম করে একা একা মাঝ রাস্তায় দাঁড়িয়ে ভিজছিস কেন?